১৮ বছর বয়সে আমার বিয়ে হয়। আমি রক্ষণশীল পরিবারের মেয়ে। এমন একটি পরিবারে আমার জন্ম, যেখানে ভদ্রমেয়েরা তাদের মা-বাবার বাবা মুখের আমার উপর বিয়ে দিতে কখনো চাইলেন। কিছুই বলতে পারে আমি না। বললাম, আমাকে বিয়ে দিলে যদি তুমি ভালো থাকো, তাহলে ঠিক আছে। বিয়েতে আমি রাজি। বিয়ে হলো, আর এই বিয়ের ফলাফল মোটেই ভালো হয়নি। আমাদের বিবাহিত জীবন সুখের ছিল না। বিয়ের ঠিক ২ বছর পর, তাও আজ থেকে প্রায় ৯ বছর আগের ঘটনা, আমি একটি কার অ্যাক্সিডেন্টের শিকার হই। গাড়ি চালাতে চালাতে আমার হাজবেন্ড হঠাৎ ঘুমিয়ে পড়েছিল, আর এই বেখেয়ালে গাড়িটি পড়ে যায় একেবারে গভীর খাদে। আমার হাজবেন্ড গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে নিজেকে রক্ষা করে, কিন্তু আমি গাড়ির মধ্যেই আটকে থেকে যাই। এতে আমি গুরুতর আহত হই। আমার ক্ষয়ক্ষতির তালিকাটাও ছিল বেশ দীর্ঘ। আমার রেডিয়াস আলনার হাড় ভেঙে যায়, হাতের কবজি ভেঙে যায়, কাঁধের হাড় ও কণ্ঠনালী প্রচণ্ড ক্ষতবিক্ষত হয়, বুকের অস্থিমজ্জা সম্পূর্ণ ভেঙে যায়। আমার যে ইনজুরিটি পুরোপুরিভাবে আমাকে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে, সেটি হলো মেরুদণ্ডের ইনজুরি। অ্যাক্সিডেন্টের পরপরে আমাকে অনেকে উদ্ধার করতে এলো। তারা আমাকে জরুরি সিপিআর দিল। আমাকে দ্রুত গাড়ি থেকে বের করে নিয়ে এলো বাহিরে। যখন তারা আমাকে গাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন মেরুদণ্ডহীন একদলা মাংসের টুকরোর মতো অবস্থা ছিল আমার। আমার হাসপাতালের এই ২.৫ মাসের অভিজ্ঞতা ছিল ভয়ানক। আমি হতাশার চূড়ান্ত অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। একদিন ডাক্তার এসে আমাকে বলল, আমি শুনেছি তুমি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলে, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার কারণে সেটা আর সম্ভব হয়নি। তোমার জন্য একটা খুব খারাপ সংবাদ আছে। তুমি আর কখনো ছবি আঁকতে পারবে না। পরের দিন ডাক্তার এসে বলল, তোমার মেরুদণ্ডের অবস্থা এতই খারাপ যে এমনকি তুমি আর কোনোদিন হাঁটতেও পারবে না। কথাগুলো শুনে আমি কেবল দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর দিন ডাক্তার এসে বলল, তোমার মেরুদণ্ডের ইনজুরি আর পিঠের হাড়গোড় এক হয়ে যাওয়ায় তুমি আর কখনো মা হতেও পারবে না। সেই দিন আমি খুব ভেঙে পড়ি। আমি নিজের অস্তিত্ব নিয়ে নিজেকেই প্রশ্ন করি, তাহলে কেনই বা আমি বেঁচে আছি? কি দরকার বেঁচে থাকার? আর যেভাবে আমার নতুন যাত্রা শুরু হয়, সেই গল্পটি এবার বলি। একদিন আমি আমার ভাইদেরকে বলি, আমি জানি আমার একটি হাত অকেজো, কিন্তু হাসপাতালের এই সাদা দেয়াল আর গায়ের এই সাদা স্কার্ট দেখতে দেখতে আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছি। আমাকে রং আর কিছু ছোট ক্যানভাস এনে দাও। আমি ছবি আঁকতে চাই। আমি আমার সর্বপ্রথম যে ছবিটি আঁকি সেটি ছিল বিছানায় আমার মৃত্যুর ছবি। এটা আমার জন্য কি যে দারুণ একটা ওষুধ হিসেবে কাজ করেছিল, তখন সে আর বলার অপেক্ষা রাখে না। নিঃশব্দে আমি আমার ভেতরের ছবিটা বাহিরে বের করে নিয়ে এলাম। ছবিতে আমি আমার জীবনের গল্প বলতে পারতাম। মানুষজন আমার কাছে এসে বলতো, বাহ, কি অসাধারণ ছবি এঁকে দেখিয়েছো তুমি। কিন্তু কেউ এর ভেতরের যন্ত্রণাটা দেখতে পায়নি। সেটা কিন্তু শুধু একমাত্র আমিই দেখতাম। সেই আমি সিদ্ধান্ত নিই, আমি শুধু একমাত্র আমার নিজের জন্যই বেঁচে থাকবো। আমি অন্য কারোর জন্য একজন পারফেক্ট মানুষ হতে চাইবো না। আমি শুধু মা- আমার নিজের জন্য পারফেক্ট মানুষ হব। আমি আমার ভয়ের সাথে যুদ্ধ করব। তারপর আমি ভাবি, আমার কিসে কিসে ভয়, তার সবগুলোকে একে একে একটি কাগজে লিখে ফেলি। আমি সিদ্ধান্ত নিই, আমার এই সকল ভয়কে একটি একটি করে জয় করবই।
তারপর আপনারা কি জানতে চান আমার সবচেয়ে বড় ভয়টি কি ছিল? ডিভোর্স। কিন্তু আমি ভেবে দেখলাম যে এটা শুধু একমাত্র আমার নিজের ভয় ছাড়া আর কিছুই না। তখন আমি নিজেকে আমার হাসব্যান্ডের কাছ থেকে বন্ধনমুক্ত করতে চাইলাম। আমি আমার আবেগের জায়গাটাকে ঠিক এমনভাবে শক্তিশালী করে ফেলেছি যে আমি শুনলাম সে বিয়ে করতে যাচ্ছে। আমি তাকে একটি ছোট টেক্সট পাঠাই। সেখানে লিখি, আমি খুবই খুশি হয়েছি। তোমার জন্য শুভকামনা রইল। এবং সে এখনো জানে তার জন্য সব সময় আমার শুভকামনা আছে। আমার দ্বিতীয় ভয়টা ছিল আমি আর কখনো মা হতে পারবো না। এটা মেনে নেওয়াটা আমার জন্য সত্যিই খুব কষ্টের ব্যাপার ছিল। কিন্তু আমি একসময় অনুভব করি পৃথিবীতে এমন প্রচুর শিশু আছে যাদের দায়িত্ব নেওয়া প্রয়োজন। তাই কান্না বা অনুতাপের কিছুই নেই। সেইখানে গিয়ে একজনকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নাও ব্যাস। যা আমি করেছি। তখন ওর বয়স ছিল 2 দিন আর এখন ওর বয়স 6 বছর। আসলে তুমি যদি নিজেকে হুইল চেয়ারের ভেতর আবদ্ধ করে ফেলো তখন সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? মানুষজন ভাবে ওরা অন্য মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। এর কারণ হচ্ছে আমরা এই পরিপূর্ণ পৃথিবীতে অপূর্ণ মানুষ। তাই আমি আরো বেশি মানুষের মাঝে নিজেকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি ছবি আঁকতে শুরু করলাম। আমি প্রচুর মডেলিং ক্যাম্পিং করছি। তারপর আমি পাকিস্তানের একটি বিটিভিতে উপস্থাপক হিসেবেও কাজ করছি। এখন আমি নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করি। 2015 সালে বিবিসির সেরা 100 জন নারীর মধ্যে আমাকে স্থান দেয়। 2016 সালে ফোর্বসের সেরা 30 জন নারীর তালিকায় আমার স্থান হয় 30তম। তাই তোমাদের স্থান যাই হোক না কেন, তুমি যদি নিজেকে নিজে গ্রহণ করতে পারো, সারা পৃথিবী তোমাকে স্বীকার করে নিতে বাধ্য হবে। আর এটা করতে হয় একেবারে নিজের ভেতর থেকে। আমাদের জীবনে এমন কি চমৎকার একটি ব্যাপার আছে, এভাবে সবকিছুর সূচনা হয়। এটা আমার পরিকল্পনা, তাই আমার নিজের পরিকল্পনা অনুযায়ী নিজেই চলা উচিত। যদি আমাদের নিজেদের পরিকল্পনা মতো কিছু না হয় তখনই আমরা ছেড়ে দিই। আমি কখনো হুইল চেয়ারে থাকতে চাইনি, কখনো হুইল চেয়ারের কথা চিন্তাও করিনি। জীবন হলো একটা পরীক্ষা ও পরীক্ষার মাধ্যমে মূল্যায়নের জায়গা। আর পরীক্ষা কখনো সহজ হয় না। তাই জীবনকে যদি তুমি শুধু উদযাপন করতে চাও, জীবন তোমাকে সে আয়োজন করে দিবে। তারপর তুমি সেই আয়োজনে মিলেমিশে একাকার হয়ে যাবে। তো দিন শেষে তোমার ফলাফলের জন্য তুমি কোনোভাবেই জীবনকে দায়ী করতে পারবে না। কারণ তুমি স্বেচ্ছায় বেছে নিয়েছো তোমার উদ্দেশ্য। তাই সতর্কতার জন্য যেমন এটাই যথেষ্ট, তেমনি ভাবে আফসোসের জন্য। সবকিছুই ঠিক আছে, কিন্তু হতাশ হয়ে ছেড়ে দেওয়াটা কোনো কাজের কথা নয়। এই গল্পটি হচ্ছে আয়রন লেডির গল্প, যিনি এত বড় অ্যাক্সিডেন্টের পরও ইচ্ছাশক্তির মাধ্যমে উঠে এসেছেন। ইচ্ছাশক্তির কারণে তাকে আর কিছুই দমন করতে পারেনি। তো এই আয়রন লেডির গল্পটি চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।